তুমি আসক্তি তে আক্রান্ত আমি, গুঞ্জন। আমার ট্রিটমেন্ট করবে, প্লিজ। শ্যামাঙ্গিনী আমার। শোয়া থেকে ধপ করে উঠে বসে গুঞ্জন। জোরে জোরে শ্বাস নিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে পরিত্রাণের পথ খুঁজছে সে। সারাদিনের ধকল শেষে বাসায় পৌঁছে খেয়ে দিয়ে পরিশ্রান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত শব্দমালার প্রতিধ্বনি ঘুমের ঘোরেই কানে বাজতে লাগলো তার। ডোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল গুঞ্জন। রাত 12টার কিছু ওপারেই রয়েছে ঘড়ির কাঁটা। ফোনের দিকে চোখ যেতেই দেখল সেটা বারংবার কম্পিত হচ্ছে। নাম্বারটা দেখেই চোখে মুখে বিরক্তি নিয়ে আবার শুয়ে পড়ল গুঞ্জন। কল্পনায় ধ্বনিত হওয়া কথাগুলো মাথা থেকে বেরিয়ে গেল তার। এদিকে গুঞ্জনকে ক্রমাগত কল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে নির্জন। মেয়েটাকে রাগের মাথায় কষ্ট দিয়ে ফেলেছে আজ। এখন কথা না বললে তার মধ্যকার অনুতপ্তবোধটা কমবে না একদমই। ছেলেকে এরকম হাঁসফাঁস করতে দেখে পিছন থেকে মিসেস নিহা বললেন, এমন ছটফট করছিস কেন, নির্জন? কিছু কি হয়েছে? মায়ের কথা কানে যেতেই পেছনে ফিরে তাকালো নির্জন। বিছানায় দুহাত ছড়িয়ে বসে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, তোমার বৌমাকে আজ করা কথা শুনিয়ে দিয়েছি, মা। মেয়েটা রাগ করেছে আমার ওপর। মিসেস নিহা হাসলেন। ছেলের পাশে বসে পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন কি রাগারাগি করার সময়? মেয়েটার পরিস্থিতিটা একবার বোঝ। ও তো এখন একটা অবুঝ শিশুর মতো। যদি আগের স্টেজে থাকতো, তাহলে অন্য কথা ছিল। নির্জন আহত দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। মায়ের কোলে মাথা রেখে ভাঙা গলায় বলল, সহ্য হয় না, মা। আমার একটুও সহ্য হয় না। ওর চোখে নিজেকে এমন অপরিচিত হিসেবে দেখাটা কতটা যন্ত্রণাদায়ক, তা এভাবে ফেস না করলে বুঝতেই পারতাম না। আমার শ্যামাঙ্গিনী এখন আমায় আর চেনে না, মা। মিসেস নিহা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ভাগ্য যেহেতু এমন একটা দিতে দেখিয়েছে, সহ্য করা ছাড়া কি আর উপায় আছে কোনো? তবে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবেই। গুঞ্জন এই বিয়েটাকে হার জিতের সাথে কম্পেয়ার করেছে, মা। আমি নাকি ওর সাথে সম্পর্ক বাঁধছি শুধুমাত্র নিজের জেতার জন্য? তার মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই? এটা কোনো কথা হলো, মা? বলো, ওকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো আমি? কাকে? চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। দৃষ্টি ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে নির্জনের। নিজের ভেতরে জমাট বাঁধা কষ্টগুলো আজ উথাল পাতাল করছে বেরিয়ে আসার জন্য। নিজের ছেলের মনের অবস্থা অনুভব করতে চাইছেন মিসেস নিহা। তার চোখও ঝাপসা। আঁচলে চোখ ঘষে বললেন, মেয়েটা কি জানে ও তোর বিয়ে করা বউ? তোর ভালোবাসাগুলো তো ওর মনে নেই, তাই না? তোকে ভালোবাসে। ভুলে গেছিস ওর পাগলামিগুলো। ওর মনের অনুভূতিগুলোই ওকে বুঝিয়ে দিবে সবটা। সে সময়টুকু অন্তত ধৈর্য ধর। নির্জন ধরা গলায় বলল, ধৈর্য ধারণ যে এতটা কষ্টকর, জানা ছিল না আমার। আমাকে এভাবে পুড়িয়ে গুঞ্জন ঠিকই আরামের ঘুম দিচ্ছে। কিন্তু আমি চোখের পাতায় এক করতে পারছি না। আমার ভেতরের ক্ষতটা যদি তোমায় দেখাতে পারতাম, মা। দেখলেও হয়তো বুঝতে না। এজ অনলি দ্য বেয়ারার নোস ফর দ্য শু পিঞ্চেস। মিসেস নিহা আপনমনে হাসলেন। ছেলে তার বড় হয়েছে, ভালোবাসতে শিখেছে ঠিকই। কিন্তু সন্তানের দুঃখ বোঝার মতো বোধশক্তি তার এখনো হয়নি। হবেই বা কিভাবে? নির্জনের সংসার সাজানোর আগেই যে তা ভেঙে টুকরো হয়ে গেছে। সেখানে পিতৃসুখ খোঁজ করা নিতান্তই বিলাসিতা ছাড়া কিছু নয়। সন্তানের কষ্টটা মায়ের চেয়ে বেশি কেউ উপলব্ধি করতে পারে না। তবে তোর কথাটাও ঠিক, যার কষ্ট সেই ভালো বুঝে। কিন্তু এখন এভাবে ভেঙে পড়িস না। ধীরে ধীরে আগাতে হবে তোকে। মায়ের আশ্বাসে কিছুটা স্বাভাবিক হলো নির্জন। চোখ মুছে বলল, হ্যাঁ, নজর রাখছি সব দিকে। গুঞ্জনের বাসায় তো আর গেলে কোনো লাভ হবে না। পরশু দিন আবার ওর ভার্সিটিতে যাব। দেখা করব। কিন্তু এখন আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। মিসেস নিহা ছেলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। নির্জন বাঁকা হেসে, কিছু না, ভঙ্গিতে মাথা নাড়ালো। ডট। সায়ন্তী অক্ষিগোলক বড় বড় করে সামনে দাঁড়ানো সুব্রবের পাশের ব্যক্তিটিকে দেখে চলেছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন? বাস্তব নাকি কল্পনা? উত্তর খোঁজার চেষ্টাও করছে না সায়ন্তী। অবাকটা ক্রমশ ভীতসন্ত্রস্ত করে তুলতে লাগলো তাকে। চকিত দৃষ্টিতে ইতস্তত বিচরণ করে চলা ভয়টার সুব্রবের দৃষ্টিগোচর না হলেও তার পাশের ব্যক্তিটির সবটা গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছে। আপি, এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবি নাকি? ড্যাড বেঁচে আছে, আপি। ভাবতে পারছিস তুই? আমার ড্যাড বেঁচে আছে এখনো। সুব্রবের কণ্ঠে উৎফুল্লতা।
অবুঝ শিশুর মতো সবচেয়ে প্রিয় বস্তুটি ফেরত পাওয়ার আনন্দ তার চোখে মুখে। কিন্তু সায়ন্তী সেটা শুনেও শুনল না, দেখেও দেখল না। তবে এটা ঠিকই বুঝে গেছে, সে স্বপ্ন দেখছে না। আর এটা কোনো নিছক কল্পনাও নয়, সবটাই সত্যি। এতদিন নিজের বাবা মাকে মৃত বলে জেনে আসলেও তার বাবা এখনো বেঁচে আছেন। সৌভিক আফনাদ দু পা এগিয়ে এলেন সায়ন্তীর দিকে। একটা নকল হাসি মুখে ঝুলিয়ে বললেন, হোয়াট শো আপ মাই চাইল্ড। আমার এরিভালে কি খুশি হওনি তুমি? আফটার অল, তোমার বাবা এত বছর পর তোমার সামনে দাঁড়িয়ে আছে, একদম জীবিত অবস্থায়। মৃত মানুষ বেঁচে উঠল, কেমন হলো ব্যাপারটা? সায়ন্তী সচকিত ভঙ্গিতে কেঁপে উঠে তাকালো নিজের বাবার দিকে। চক্ষুদয় ত্রাসের খেলা চলছে তার। তার মৃত পিতা কিভাবে বেঁচে ফিরল জানা নেই, এখন জানার ইচ্ছেও নেই। কিন্তু সব সত্যি কারো কর্ণগোচর হয়ে গেল কি না, সেটাই এখন সায়ন্তীর কাছে মুখ্য। নিজেকে সামলে জোরে নিঃশ্বাস ছেড়ে আহ্লাদি স্বরে সায়ন্তী বলল, আমার বিশ্বাসই হচ্ছে না, ড্যাড। তুমি এখনো বেঁচে আছো। আমার খুশি তোমার কাছে কি করে এক্সপ্লেইন করব, ড্যাড? মম কোথায়? শেষোক্ত প্রশ্ন কর্ণগোচর হতেই সৌভিক আপনাদের চেহারায় আধার নেমে এলো। বিমর্ষ গলায় বললেন, উপরওয়ালা এতটাও সদয় হননি আমার প্রতি সেদিন। স্বার্থপর হয়ে গিয়েছিলাম, অর্থাৎ স্বার্থপর হতে বাধ্য হয়েছিলাম। তোদের মা নিজে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, তবুও আমায় বাঁচানোর শেষ চেষ্টা করেছিল। সেজন্যই আজ আমি এখানে। কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে ক্রমাগত। তবুও ধরা গলায় কথাগুলো বললেন সৌভিক আফনাদ। সায়ন্তী ভ্রুকুটি কুঞ্চিত করে তাকাল, সন্নিগ্ধ কণ্ঠে বলল, তাহলে এতদিন কোথায় ছিলে? এত দেরি করে আমাদের কাছে ফিরলে কেন? অন্তত জানাতে তো পারতে। সৌভিক আফনাদ হাসলেন, তাচ্ছিল্য মিশ্রিত হাসি। স্বগতোক্তি কণ্ঠে বললেন, এতদিন ট্রিটমেন্ট চলছিল আমার, তাই ফিরতে পারিনি। আর তোদের জানানোর কথা জিজ্ঞেস করলে বলবো, ইচ্ছে করেই জানায়নি। ভালোই তো ছিলি তোরা, শুভ্রব অভিমানী সুরে বলল, দিস ইজ নট ডান, ড্যাড। আমাদের মনের অবস্থাটা একবার ভেবে দেখতে পারতে। অপর দিয়ে যা দেখায়, ভেতরটা সবসময় তেমনই হয় না। এক্স্যাক্টলি। আমি জানি তুই কষ্ট পেয়েছিস, কিন্তু নিজের সেফটি নিয়ে তো একবার ভাবতে হবে। বলা তো যায় না, শত্রুপক্ষ কখন কোথায় ওত পেতে থাকে। সায়ন্তী চমকে তাকালো নিজের বাবার দিকে। শুকনো ডোক গিলে কাপা কাপা গলায় বলল, এতদিন কোথায় ছিলে তাহলে? সেসব কথা পরে হবে, এখন একটু রেস্টের দরকার। শুভ্রব সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, অনেকটা ধকল গেছে আজ তোমার ওপর দিয়ে। পরে এসব আলোচনা করা যাবে। এখন চলো যার যার রুমে। সায়ন্তী তাদের যাওয়ার দিকে তাকিয়ে হাতে হাত ঘষতে লাগল। কৌতূহলী মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে তার। গালের দাবাং মার্কা চর খেয়ে ভরা ক্যাম্পাসের সবার সামনে মান সম্মানের 12টা বেজে গেছে গুঞ্জনের। হতভম্ব হয়ে চরের উৎসদাতা ব্যক্তির দিকে তাকালো সে। নির্জন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, এখানে কি পড়াশোনা করতে আসো, নাকি প্রেম বিনিময় করতে? অন্য কারো সাহস কি করে হয় তোমাকে প্রেম নিবেদন করার? সবার দৃষ্টি তাদের দিকে। গুঞ্জনের সামনে হাঁটু মুড়ে বসে থাকা ছেলেটা অবাক চোখে তাকিয়ে সবটা বোঝার চেষ্টা করছে। ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, নির্জন ভাই, আপনি গুঞ্জনকে বকছেন কেন? ওর তো কোনো দোষ নেই। আমি ওকে জাস্ট শাট আপ। তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি। তোর থেকে গুঞ্জনের দোষটা বেশি। ছেলেটা লোক গিলে দু পা পিছিয়ে গেল। গুঞ্জন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে সারা বলল, নির্জন ভাই তোকে কিভাবে চেনে? তোর কোনো কাজিন টাজিন হয় নাকি? গুঞ্জন শুধু না বোধক মাথা নাড়াল। নির্জন জোরে শ্বাস নিয়ে গুঞ্জনের দিকে এক অনাকাঙ্ক্ষিত প্রশ্ন ছুড়ে দিল, এই ছেলেটাকে ভালোবাসো? গুঞ্জন চোখ বড়বড় করে তাকালো। অতি বিস্ময়ে নির্বাক হয়ে গেছে সে। বলল, আপনি এসব? কথা শেষ হওয়ার আগেই নির্জন দাঁতের দাঁত ঘষে বলল, স্যার ইয়েস অর নো। ড্যাম ইট। ধমক খেয়ে গুঞ্জন ভয়ে ভয়ে ডানে বামে মাথা নাড়িয়ে জানান দিল, সে ভালোবাসে না। তাহলে ও যখন তোমায় সবার সামনে আই লাভ ইউ বলল, তখন খাম্বার মতো দাঁড়িয়ে ছিলে কেন? ডিরেক্টলি না বলে দিতে পারলে না? অতিশয় ক্রোধে বারংবার গর্জে উঠছে নির্জন। গুঞ্জন আমতা আমতা করে বলল, আসলে আমি অবাক চলো আমার সাথে। নির্জন হুট করে গুঞ্জনের হাতের কবজি চেপে ধরল। সবার মাঝখান থেকেই গুঞ্জনকে টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে সে। কেউ এগিয়ে এসে কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ কমবেশি সবাই ওকে চেনে। ডট। গাড়ি একটা জনমানবশূন্য রাস্তায় এসে থামল।
গুঞ্জন সারা রাস্তায় একটা কোথাও বলেনি। অপরিচিত রাস্তা দেখে জিজ্ঞেসও করেনি কোথায় নিয়ে যাচ্ছে তাকে নির্জন। এখনো কিছু বলছে না, চুপচাপ বাইরে তাকিয়ে আছে। কোনো এক অজানা কারণেই নির্জনের ওপর সে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারে। কেন যেন মনে হয় নির্জন তার পাশে সবসময়ই থাকবে। মস্তিষ্ক বারবার নির্জনকে তার কাছে অপরিচিত ব্যক্তি হিসেবে জানান দিলেও মন স্বভাবতই বিপরীত নির্দেশনা দেয়। সবচেয়ে বেশি আপন মনে হয় তাকে। এমনকি নির্জনের শাসনগুলোতেও রাগ করতে পারে না গুঞ্জন। তবে সামান্য কারণেই অভিমান জমে ওঠে মনে। কিন্তু কেন এমন হয়? নির্জনের সাথে তো সে কোনো সম্পর্কে এখনো আবদ্ধ হয়নি। তাহলে এসব অদ্ভুত অনুভূতির পৃষ্ঠে কোন যুক্তি মেলাবে সে? গভীর ভাবনায় মগ্ন থাকা অবস্থায় গালে ঈষৎ উষ্ণ স্পর্শ পেতেই কেঁপে উঠে পাশ ফিরে নির্জনের দিকে তাকালো গুঞ্জন। কিসের স্পর্শ ছিল এটা? দ্বিতীয়বারের মতো তার গালে ঠোঁটের স্পর্শ এঁকে দিয়ে হাত ছুঁয়ে দিতে দিতে নির্জন বলল, খুব লেগেছে, তাই না? এই নিয়ে দুবার তোমায় আঘাত করলাম। সরি শ্যামাঙ্গিনী। থার্ড টাইমের জন্য আর কখনো আঘাত করব না। দেখে নিও, তৃতীয় চড়টা যেন তোমার গালে না পড়ে আমার গালে পড়ে। গুঞ্জন শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। নির্জনের কাছাকাছি থাকায় তার ভেতরে এক অন্য রকমের জ্বর চলছে, যার তাণ্ডবে মস্তিষ্কে নানান কথা ঘুরপাক খাচ্ছে। সেই চিরপরিচিত স্মেল, নির্জনের স্পর্শটাও অনেক পরিচিত অনুভূত হচ্ছে। যেন বহু আগেও এরকমভাবে কেউ ছুঁয়েছিল তাকে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? রাগ করো না, প্লিজ। আসলে ওই ছেলেটা তোমায় প্রপোজ করলো আর তুমি রিজেক্ট করছিলে না। ওর উপর রেগে গেলেও তোমায় সাইলেন্ট থাকতে দেখে রাগটা আলটিমেটলি তোমার ওপরই ছেড়ে ফেলেছি। সবার সামনে ওই রকম বিহেভ করাটা উচিত হয়নি। তোমায় আবারও চড় দিলাম। নিজের ওপরই রাগ লাগছে। নির্জনের কথা শুনে ভাবনার সুতো ছিঁড়ে গেল গুঞ্জনের। প্রকৃতস্থ হতেই নিজের গালে নির্জনের হাত দেখে ভ্রু কুঁচকে গেল তার। এতক্ষণ চিন্তামগ্ন থাকায় একটা ঘোরের মধ্যে ছিল সে। নিজেকে প্রচণ্ড অদ্ভুত মনে হচ্ছে। আচ্ছা, সে কি নির্জনের প্রতি ফুটবল হয়ে পড়ছে? নাকি নির্জন তার পূর্বপরিচিত? হয়তো এটা দুর্বলতা। গুঞ্জন নিজেকে ফুটবল হতে দিবে না। এখন একে একে সবটা মনে হতেই চোয়াল শক্ত হয়ে এলো তার। জামটা মেরে হাত সরিয়ে সপাটে এক চড় বসিয়ে দিল নির্জনের গালে। বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, নাটকে করছেন আমার সাথে? সবার সামনে আমায় অপমান করে এখন এসব বলে কি প্রমাণ করতে চাইছেন আপনি? আর আমায় এভাবে স্পর্শ কেন করছেন? সাহস কোত্থেকে পেলেন? ভুলে যাবেন না বিয়েটা এখনো হয়ে যায়নি। আপনি আমার কাছে একটা পরপুরুষ। আমায় স্পর্শ করার কোনো অধিকার আপনার নেই। একদমে এতগুলো কথা বলে একটা শ্বাস নিয়ে নির্জনের দিকে তাকালো গুঞ্জন। নির্জনের চোখের দৃষ্টি কেমন যেন অদ্ভুত। হঠাৎ ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। বেদনা মিশ্রিত হাসি। হেসেই মাথা ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল নির্জন। সেই হাসির মর্মার্থ গুঞ্জন বুঝে উঠতে পারল না। সায়ন্তী বাড়ি থেকে বেরিয়েছে বিকেলের দিকে। সুপ্রভ তার বাবার রুমে গিয়ে সোফায় বসে বলল, কি ভাবলে ড্যাড? পলিটিক্সে যোগ দিবে আবার? সৌভিক আপনার চশমাটা ঠিক করে নাকে বসিয়ে বললেন, না, তোমার মা রাজনীতিটা কোনো কালেই পছন্দ করতেন না। তাই তার কথা ভেবে আর ওসবে জড়াচ্ছি না। অন্তত ওর এই ইচ্ছেটা অপূর্ণ রাখতে চাই না আমি। কিন্তু আমি চাই, আই ওয়ানা হ্যাভ মাই ওন পলিটিক্যাল ক্যারিয়ার, ড্যাড। মাঝখান থেকে নির্জন আমার জায়গাটা নিয়ে নিল। সুপ্রভের কণ্ঠে আক্রোশ। নির্জনের প্রতি সুপ্রভের মনোভাবটা যে সায়ন্তী বিষিয়ে দিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সৌভিক আপনার থমথমে গলায় বললেন, নির্জন নিজের যোগ্যতার তার জায়গা করে নিয়েছে। এই দেশের রাজতন্ত্র চলে না যে বাবার মৃত্যুতে সন্তান ক্ষমতা পাবে। তাছাড়া তোমার জীবনে নির্জনের অবদান কতটা সেটা কি ভুলে গেছো? সুপ্রভ রাগান্বিত স্বরে বলল, ভুলিনি আমি। পাশাপাশি ও আমার কতটা ক্ষতি করেছে সেটাও ভুলিনি। ওর জন্য, শুধুমাত্র নির্জনের জন্য আজ গুঞ্জনকে আমি নিজের করতে পারলাম না। ওই মেয়েটার সাথে আগেই নির্জনের বিয়ে হয়ে গেছে। মেয়েটাও ওকে ভালোবাসে। ওদের মাঝে থার্ড পার্সন হয়ে গিয়েছিলে তুমি। সুপ্রভ গর্জে উঠে বলল, আমি কোনো থার্ড পার্সন নই। আমার জীবনটা গুছিয়ে দিয়ে আবার সেটা সুন্দরভাবে এলোমেলো করে দিয়েছে নির্জন। ধ্বংসের স্বাদ আমি যেমন পেয়েছি, ওকেও তেমনটা ফিরিয়ে দিব। সুপ্রভ হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সৌভিক আপনার চশমা খুলে একটা হতাশার নিঃশ্বাস ফেললেন। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে সায়ন্তী তৃপ্তির হাসি দিল। বাড়ি ফেরার পর থেকেই অনবরত হাঁসফাঁস করছে গুঞ্জন।
নিজের প্রতি বিতৃষ্ণা বোধ হচ্ছে। কেন নির্জনকে মারতে গেল? নির্জনের শ্লেষের হাসিটা মনে পড়তেই কান্না পাচ্ছে তার। নিজের হাতটাই রাখতে ইচ্ছে করছে না। এমন কষ্টবোধ কেন হচ্ছে? ভেতরে থাকা সুপ্ত অনুভূতিগুলো জেগে উঠছে যেন। অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করলেও এখন আর পেরে উঠতে পারছে না গুঞ্জন। ফোন বের করে সেটা অন করল। সারা অনেকগুলো কল দিয়েছে, কিন্তু এখন নির্জনের সাথে কথা বলাটা বেশি ইম্পর্ট্যান্ট। তাই কল দিয়ে দিল। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বারেও রিং হতে হতে কেটে গেল। নির্জন কি রাগ করল? চাপা অপরাধবোধ কাজ করছে গুঞ্জনের মধ্যে। হঠাৎ ফোন বেজে উঠতেই কেঁপে উঠে দেখল নির্জন কল ব্যাক করেছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে কল রিসিভ করল। কানে ধরতেই ওপাশ থেকে ব্যস্ত স্বরে নির্জন বলল, হ্যাঁ বলো। অফিসে আছি এখন, তাই ফোন ধরতে পারিনি। নির্জনের কথা শুনে কান্নাগুলো গলায় পুঞ্জীভূত হচ্ছে গুঞ্জনের। কান্না কেন পাচ্ছে? অদ্ভুত তো, এমন চিৎকাদুনে কবে থেকে হলো গুঞ্জন? জানা নেই। কি হলো গুঞ্জন? কথা বলছো না কেন? এখনো রেগে আছো আমার ওপর? গুঞ্জন এবার শব্দ করেই কেঁদে দিল। ওপাশ থেকে ক্রমাগত ফোপানোর শব্দ কানে আসতেই নির্জন উত্তেজিত হয়ে বলল, কাঁদছো কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? এমন নানা প্রশ্ন ছুড়ে দিলেও গুঞ্জন কোনো উত্তরই দিল না। নির্জন মুখে এক টুকরো হাসি ঝুলিয়ে বলল, পাগলি মেয়ে, একটুও বদলাওনি দেখছি। তোমার বারান্দার দরজাটা খোলো, পা দুটো ব্যথা করছে তো। কান্নাগুলো গলায় এসে দলা পাকিয়ে যাচ্ছিল বারংবার। হঠাৎ নির্জনের বলা কথাটা কানে প্রতিধ্বনিত হতেই হেঁচকি তোলা মুহূর্তেই থামিয়ে দিল গুঞ্জন। প্রচণ্ড বিস্ময় হতবাক হয়ে বলল, মানে আপনি এখানে এসেছেন? হ্যাঁ। এখন কি আমায় ভেতরে ঢুকতে দিবে নাকি চলে যাব? এই না, না, আমি দরজা খুলছি। গুঞ্জন চট করে বসা থেকে দাঁড়িয়ে মুহূর্তেই দরজা খুলে দিল। নির্জন সত্যি সত্যিই দাঁড়িয়ে আছে। বরাবরের মতো ভ্রু জোড়া বাঁকিয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। গুঞ্জনের গাল বেয়ে বড় বড় 2 ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। উজ্জ্বল শ্যামবর্ণের গাল দুটো সিক্ত, চোখের পাতায় বেষ্টিত ঘন পল্লবগুলো দলা পাকিয়ে গেছে, সরু নাকটাও রক্তিম বর্ণ ধারণ করেছে। নির্জনের চোখ জুড়ে এক প্রাপ্তিময় আনন্দের ঝিলিক। এটাই সেই গুঞ্জন। এতদিন কৃত্রিম খোলসে আবৃত সত্তাটি আজ পূর্বের রূপধারণ করেছে। মায়ের বলা কথাগুলো কতটা সত্য তা এখন নির্জনের বোধগম্য হল। তাদের জীবনের প্রেময় মুহূর্তগুলো গুঞ্জনের স্মৃতির পাতা থেকে মুছে গেলেও অনুভূতির প্রখরতা আজও বিদ্যমান। নিজে শত আঘাত সহ্য করতে পারলেও নির্জনের ব্যথায় ব্যথিত হবেই। নির্জন পা বাড়িয়ে এগিয়ে গিয়ে গুঞ্জনের চোখের পানি মুছিয়ে দিতেই গুঞ্জন তার বুকে কপাল ঠেকায়। নির্জন ওর মাথায় হাত রেখে বলল, এভাবে কাঁদছো কেন? আর এত কাছাকাছি এসে দাঁড়ানোর মানে? তোমায় স্পর্শ করার কোনো অধিকার তো আমার নেই। কষ্ট পেয়েছেন আমার কথায়। আমি আপনার গায়ে হাত তুলতে চাইনি, ওসব বলতেও চাইনি, কিন্তু কিভাবে কি বলে ফেলেছি। মানসিকভাবে দোটানার মধ্যে ছিলাম আমি। আমায় মেরেছ তাতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু মারার কারণটা আমায় কষ্ট দিয়েছে। তোমার গায়ে আমিও হাত তুলেছিলাম, প্রথমবার তোমার উদ্ভট কাজের জন্য। তুমি নিজের শাড়িতে হাত দিয়েছিলে সেদিন। রাগ উঠে গিয়েছিল আমার। আর আজকে চুপ কেন ছিলে তুমি? মুখের ওপর বলে দিতে পারলে না যে তুমি বিবাহিত? ওহ, তোমার কাছে তো এটাই সত্য যে আমাদের বিয়েটা এখনো হয়নি। বরাবরই তুমি এক্সট্রা অ্যাডভান্টেজ পাও গুঞ্জন। এই যে তোমার কষ্টটা তুমিও ফিল করছো, আমিও ফিল করছি, কিন্তু আমার বেলায় শুধু আমি একাই কষ্ট পাই। কারণটা কি জানো? মেয়েরা মন খুলে কেঁদে কষ্টটা কমাতে পারে, কিন্তু ছেলেদের প্রকাশ্যে কাঁদার কোনো অধিকার নেই। কণ্ঠ বারবার রুদ্ধ হয়ে আসছে। যতই নিজেকে কঠোর ও শক্ত রাখতে চাক না কেন, আবেগের কাছে স্বভাবতই ব্যর্থ হচ্ছে নির্জন। ভালোবাসেন আমায়? এমন পরিস্থিতিতে গুঞ্জনের সম্পূর্ণ অযাচিত ও অযৌক্তিক প্রশ্ন শুনে নির্জন থমথমে গলায় বলল, সব প্রশ্নের উত্তর জানতে চাইতে হয় না, নিজেই খুঁজে নিতে হয়। দিন দিন ডাফার হয়ে যাচ্ছ তুমি। নয়তো এই প্রশ্নটা করতে না। এখনো প্রপোজ করেননি? করেছিলাম বহু আগেই, কিন্তু তুমি ভুলে গেছো। গুঞ্জন অবাক চোখে নির্জনের দিকে তাকিয়ে বলল, মানে? আনমনে কি থেকে কি বলে ফেললো ভাবতেই নির্জন নিজেকে গালাগাল দিতে দিতে কৃত্রিম হেসে বলল, আমি বলতে চাইছিলাম যে প্রপোজ করাটা তো ম্যান্ডেটরি না। মাত্র 3টি শব্দের মাধ্যমে নিজের অনুভূতিগুলো প্রকাশ করা কি কখনো সম্ভব? আমার জন্য তো পুরো কম্পোজিশন আকারে বললেও সম্ভব নয়। আপাতত থাক না সবটা না বলা।
অনুভব তো করতে পারছো তুমি সবটা। এটা কি যথেষ্ট নয়? গুঞ্জন মলিন হাসল, উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জ্ঞাপন করল। নির্জন নিজের দুই হাতে গুঞ্জনের দুই গাল আগলে ধরতেই বলল, তারা চিহ্ন তুমিময় আসক্তি, তারা চিহ্নতে আক্রান্ত আমি, গুঞ্জন। সেটার ট্রিটমেন্ট যে শুধুই তুমি করতে পারো। আমার শ্যামাঙ্গিনীতে আমি আজীবন আসক্ত থাকতে চাই। গুঞ্জন চমকে উঠল। সেই কথাগুলো, সেই সুর, আর একই কণ্ঠস্বর। নিজের গাল থেকে হাত সরিয়ে দিয়ে বলল, কি বললেন? এই কথাগুলো কেন বললেন আপনি? এই বাক্যগুলো এই টোনে আমার কানে হুটহাট বেজে ওঠে। মনে হয় খুব কাছের কেউ আমায় এভাবে বলছে। কিন্তু এখন মনে হচ্ছে সেটা আপনি। আপনাকে কি আমি আগে কখনো দেখেছি? এমন প্রশ্নে নির্জন খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। থতমত খেয়ে নিজেকে সামলে বিষয়টা এড়িয়ে যেতে বলল, ওসব নিয়ে ভেবো না, হ্যালুসিনেশন হয়তো। কিন্তু তুমি হঠাৎ আমার মুখ থেকে ভালোবাসি শোনার জন্য এত উদ্গ্রীব হলে কেন বলো তো? যেই তুমি বিয়ে করবে না বলে এত কাহিনী করলে, সেই তুমি এমন আচরণ করছো। আমি তো এমনি জিজ্ঞেস করলাম। কিন্তু আমার সাথে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। প্রথম থেকে আপনার ওপর আমার বিরক্ত হয়ে থাকার কথা। কিন্তু আমি সেটা পারছিই না। বারবার মনে হয় আপনি আমার খুব কাছের, অনেক পরিচিত, আমার সবচেয়ে আপনজন। সবাই বলে আমি নাকি অনেক কঠিন মনের মানুষ। লাস্ট কবে কেঁদেছি আমার মনে পড়ছে না। কিন্তু আজ আপনাকে আঘাত করে আমি নিজেই কাঁদছি। এসব কি হচ্ছে আমার সাথে? আপনাকে তো আমি চিনি না। একটা অপরিচিত মানুষের প্রতি হঠাৎ এমন অনুভূতি আসার কারণ কি? দুই হাতে মাথার চুল খাবলে ধরে বিছানায় বসে পড়ল গুঞ্জন। নির্জন সব কিছুর সমীকরণ মেলাতে পারলেও গুঞ্জনকে সেসব বলতে পারবে না। এদিকে গুঞ্জনের মনে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। ওর মাথায় হাত রেখে নির্জন আশ্বাস দিয়ে বলল, এত ডেসপারেট হয়ে যেও না। প্রথম দিনেই বলেছিলাম, এমন অনেক কিছু আছে যা তুমি জানো না। সেগুলো নিয়ে মাথা না ঘামিয়ে নিজের প্রতি কনসেন্ট্রেট করো। তোমায় সেলফিশ হতে হবে, গুঞ্জন। শুধুমাত্র নিজেকে নিয়ে ভাববে তুমি। তবে তোমার পাশে ছায়া হিসেবে একজন সবসময়ই থাকবে। ডট। সৌভিক আফনাদ নির্জনের দিকে তাকিয়ে ব্যস্ত স্বরে বললেন, গুঞ্জন নামের মেয়েটাকে তুমি নিজের কাছে রাখছো না কেন? ও তোমার স্ত্রী। এভাবে বাইরে ছেড়ে দিচ্ছ যেখানে ওর কোনো প্রোটেকশন নেই। নির্জন সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিয়ে বলল, ওর জন্য এত ভাবার কিছু নেই। শুভ্রবের এত সাহস নেই যে আমার কাছ থেকে ওকে কেড়ে নিবে। আমার ছেলে মেয়ে দুজনেই মেয়েটার শত্রুর মতো। শুভ্রব ওর কোনো ক্ষতি করবে না। কিন্তু সায়ন্তী, ও সব কিছু করতে পারে। যেমন, আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন বহু আগে থেকেই। আমি বুঝেও কিছু বলিনি। সৌভিক আফনাদ হেসে বললেন, সত্যি বলতে, রিয়েলি গ্রেটফুল টু ইউ। তুমি আমাকে অনেক সাপোর্ট দিয়েছ। তোমার জন্যই এখনো বেঁচে আছি আমি। কিন্তু সব সত্য জানার জন্য কখনো ফোর্স করনি আমায়। নির্জন সিগারেটটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে বলল, মি আফনাদ, আমি একদমই স্বার্থান্বেষী নই। কিন্তু গুঞ্জনের স্বার্থে সবকিছুই করতে পারি। আপনাকে প্রোটেকশন দিচ্ছি শুধুমাত্র ওর জন্য। আফরান জোহারের নির্জন পলিটিক্সে নিজেকে জড়িয়েছে শুধুমাত্র গুঞ্জনের জন্য। আমি জানি সেটা। তোমরা দুজন এক থাকো সেটাই আমি চাই। বলি প্রসন্নের হাসি দিলেন সৌভিক আফনাদ। ডট। বিকেলে ছাদে বসে বসে, সেদিন চৈত্র মাস, বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছিলাম। কিন্তু উপন্যাসে মন বসছিল না একদমই। এক সপ্তাহ যাবৎ বাসায় বন্দি করে রেখেছি নিজেকে। পড়াশোনায় ডুবে ছিলাম যেন মাথায় ওসব চিন্তা না আসে। কিন্তু এখন আবার মনের ভেতর প্রশ্নগুলো জেগে উঠছে। হঠাৎ ফোনের ভাইব্রেশনে কেঁপে উঠলাম। তাকিয়ে দেখলাম ছাড়ার কল। রিসিভ করে কানে লাগাতেই ফাইনালি তোকে পেলাম। এতদিন কই ছিলি? যখনই কল দিই সুইচড অফ বলে। আমি তো কাল তোর বাড়ি যাওয়ার প্ল্যান করছিলাম। তাহলে তো ফোন ধরে লস হয়ে গেল। ফাইজলামি বাদ দিয়ে আসল কথা বল। আসল নকল কিছুই না। স্টাডি নিয়ে পড়েছিলাম কয়দিন। শুধু রাতে নির্জনের সাথে কথা বলার জন্য ফোন অন করতাম। আমার কথায় সারা সন্নিগ্ধ কণ্ঠে বলল, এই নির্জন ভাইয়ের সাথে তোর সম্পর্কটা কি? কেসটাই বুঝে উঠতে পারছি না, ইয়ার। ওনার মতো নেতা টাইপ মানুষ। তোকে ইচ্ছে করে একটা কথা জানায়নি। কারণ বিষয়টা মেনে নিতে পারছিলাম না। কিন্তু এখন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে আমার। কিভাবে হলো জানি না আমি। হয়তো ভাগ্যের খেলা এটা। আমার অনেক অজানা বিষয়ও এর পেছনে দায়ী। সারা অনেকটা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে সেটা তো বল।
নির্জনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সারা। আমিও মেনে নিয়েছি ওনাকে। এহেন কথায় সারা চিল্লিয়ে উঠে বলল, হিহ, পাগল হয়ে গিয়েছিস তুই। নির্জন ভাই বিবাহিত, ওনার বউ আছে, আর তুই কি না তাকেই বিয়ে করতে চাইছিস? একটা বিবাহিত ছেলের সাথে তোর বাবা কি করে বিয়ে ঠিক করলেন তোর? একটা বিবাহিত ছেলের সাথে তোর বাবা কি করে তোর বিয়ে দিতে চাইছেন? গুঞ্জন কান দুটো ভু ভু করছে। নির্জন বিবাহিত, এটা কিভাবে সম্ভব? বুকের ভেতর ধরাস ধরাস শব্দটা ক্রমশ ঘনীভূত হচ্ছে। একাশ অবিশ্বাস নিয়ে কাপা কাপা গলায় বললাম, একদম ওনাকে নিয়ে আজেবাজে কথা বলবি না। নির্জন বিয়ে করেছে, এটা হতেই পারে না। বাবা আর নির্জন দুজনের উপরই আমি চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারি। সারা চাচালো কণ্ঠে বলল, বিশ্বাস করা ভালো, কিন্তু সেটা যেন অন্ধবিশ্বাস না হয়। শুধু আমি না, সবাই জানে যে নির্জন ভাইয়া বিবাহিত, তাও 3 বছর আগে থেকেই। থমকে গেলাম, হাত পা থরথর করে কাঁপছে আমার। 3 বছর আগেই নির্জন বিয়ে করেছে। বিশ্বাস হচ্ছেই না আমার। কিন্তু সারা কেন মিথ্যা বলবে? কাঁপা কাঁপা গলায় বললাম, তো তুই কিভাবে চিনিস নির্জনকে? ওনাকে কে ই বা না চেনে? আমাদের ভার্সিটি থেকেই তো স্টাডি কমপ্লিট করেছেন নির্জন ভাইয়া। তখন আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। একদিন শুনলাম নির্জন ভাইয়া নাকি আমাদের সমবয়সী একটা মেয়েকেই বিয়ে করেছেন। তুই তো সেকেন্ড ইয়ারে এসে অ্যাডমিশন নিলি, এজন্য জানিস না। মৌমিথ্যে বলছিস তুই। নির্জন ম্যারেড হলে আমাকে কেন বিয়ে করতে চাইছে? তোর কোথাও ভুল হচ্ছে, সারা। সারা জোর গলায় বলল, আমার কোনো ভুল হচ্ছে না, গুঞ্জন। ইনফ্যাক্ট, তুই সত্যিটা মানতে চাইছিস না। এত বছরের বন্ধুত্ব আমাদের। আমি তোর খারাপ চাই না বলেই সত্যিটা জানিয়ে দিলাম। আবেগে ভেসে ভুল সিদ্ধান্ত নিস না। আমার কথা বিশ্বাস না হলে তুই চাইলে খোঁজ নিয়ে জানতে পারিস। এমন। কান থেকে ফোনটা নামিয়ে নিলাম। আর কোনো সমস্যা শোনার ইচ্ছে নেই। সারার প্রতিটা কথায় বুকের ভেতর ছুরিকাঘাত করছিল ক্রমাগত। সারার কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই। কিন্তু সত্যি আমার মন মানতে চাইছে না সত্যটা। এলোমেলো পায়ে সিঁড়ি দিয়ে নেমে নিজের ঘরে চলে গেলাম। এখন আমাকে একজনই এই গোলকধাঁধার সমাধান দিতে পারেন। নীলিমা ম্যাম, বর্তমানে আমাদের ভার্সিটির সবচেয়ে পুরাতন শিক্ষক, আমাদের ডিপার্টমেন্টের হেড। নির্জনের ব্যাপারে উনি আসল সত্যিটা জানেন। ফোন হাতে নিয়ে কল দিলাম ম্যামকে। 3বার রিং হতেই রিসিভড হলো। ওপাশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে ম্যাম বললেন, আফরাহ সেহরিশ, রাইট। গলা কাঁপছে আমার। তবুও মলিন হেসে বললাম, ইয়েস ম্যাম। কেমন আছেন? আছি। তোমার ভয়েসটা কেমন যেন শোনাচ্ছে। ইজ দেয়ার এনিথিং রং? জোরপূর্বক হেসে বললাম, ম্যাম, আই নিড ইয়োর হেল্প। ইট সো আর্জেন্ট। একজনের ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে হবে আপনাকে। কার ব্যাপারে জানতে চাও? বলো। ম্যাম, আফরান জোহারের নির্জন। উনি কি বিবাহিত? 3 বছর আগে নাকি? আমার কথা শেষ হওয়ার আগেই ম্যাম বললেন, এই বিষয়টা আমার কাছেও ধোঁয়াশা, গুঞ্জন। 3 বছর আগে নির্জন স্টাডি কমপ্লিট করার পরপরই ঘরোয়াভাবে একটা মেয়েকে বিয়ে করে। মেয়েটার বয়স কম ছিল, তাই মেয়েটার ক্যারিয়ার এস্টাবলিশমেন্টের পরই নির্জন তাকে প্রকাশ্যে বিয়ে করবে বলে জানিয়েছিল। তাকে আমরা কেউ কখনো দেখিনি। কিন্তু তুমি এসব কেন জানতে চাইছো? হাত থেকে ফোনটা ধপাস করে ফ্লোরে পড়ে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করছি। কিন্তু কান্না যেন থামছেই না। কেন আমার সাথে এমনটা হলো? কেন আমাকে এভাবে ঠকালেন, নির্জন? আমি তো প্রথম থেকে আপনাকে বিয়ে করতে চাইনি। আপনি নিজে এগিয়ে এসে আমাকে আপনার সাথে জড়ালেন। শেষে ভেঙে গুড়িয়ে দিলেন। ধ্বংস করে দিলেন আমায়। আর কত ওয়েট করতে বলবি? আপনি। নির্জন যখন গুঞ্জনকে বিয়ে করে সংসার করা শুরু করবে তখন অপেক্ষা শেষ হবে আমার, তাই না? সুপ্রভের কণ্ঠে আক্রোশ। রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছে সায়ন্তীর দিকে। সায়ন্তী বিরক্তি নিয়ে বলল, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি ডেসপারেট হয়ে যাচ্ছিস ওই মেয়েটার জন্য? হ্যাঁ, হ্যাঁ, আই ডেসপারেটলি ওয়ান্ট হার। অনেক হারিয়েছি আমি জীবনে। নির্জন আমায় যা দিয়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি কেড়ে নিয়েছে। কিন্তু গুঞ্জনকে এবার ও বিয়ে করতে পারবে না। আমি হতে দিব না। ওদের বিয়েটা অনেক আগেই হোক। জাস্ট শাট আপ। ওসব কথা আমার সামনে ফার্দার মুখে আনবি না। ধমক খেয়ে সায়ন্তী হকচকিয়ে গিয়ে বলল, ওকে, বলবো না। তোকে আমি অনেক আগেই বলেছি না। ভরসা রাখো আমার ওপর। এখনো কোনো স্টেপ নেওয়ার সময় আসেনি। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে সবটা ভেস্তে দিস না।
সুপ্রভ দাঁত কিরমির করতে করতে বলল, তাহলে সঠিক সময়টা কখন? দেরি আছে, একটু ধৈর্য তো ধরতেই হবে, মাই ডিয়ার ব্রাদার। গো টু হেল উইথ ইয়োর ধৈর্য। সুপ্রভ ফুসফুস করতে করতে নিজের ঘরে চলে গেল। সায়ন্তী গভীর মনোযোগ সহকারে নিজের পরিকল্পনার ছক কষতে লাগল, যেন তার নিজের স্বার্থটা সবার ঊর্ধ্বে থাকে। ডট। বাবার মুখোমুখি দাঁড়িয়ে কঠিন স্বরে বললাম, বাবা, আমি কোনো বিবাহিত ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার কথা শুনে বাবা বসা থেকে দাঁড়িয়ে গেলেন। হাতের পেপারটা টেবিলে রেখে আমার দিকে এগিয়ে এসে হতভম্ব হয়ে বললেন, বিবাহিত মানে? কে বিবাহিত? বাবার কথা শুনে অবাক হলাম। তার মানে, উনি জানেন না কিছুই? নির্জন সবকিছু নিজের মধ্যে লুকিয়ে রেখে আমায় বিয়ে করতে চাইছে? এতটা জঘন্য উনি আমার প্রতি এত ভালোবাসা দেখান? ভালোবাসার মানেটা কি আদৌ জানেন তিনি? কি হলো, বল। বাবার কথা শুনে তার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। কিভাবে বলবো আমি? কয়েক মুহূর্তের ব্যবধানেই বুকের ভেতর ক্ষত তৈরি হয়ে গেছে মনে হচ্ছে। নির্জনের কথা ভাবলেই ক্ষতটা তরতাজা হয়ে উঠছে বারবার। চোখ ফেটে আবারও পানি গড়িয়ে পড়তে লাগলো। এতটা গভীরভাবে জড়িয়ে গেছি আমি নির্জনের সাথে। কিন্তু নির্জন আমার অনুভূতির কোনো মান রাখল না। কাঁপা কাঁপা গলায় বললাম, বাবা, আমি ঠকে গেছি। কান্নার গতি বেড়ে গেল। শ্বাসরুদ্ধকর অবস্থা। আমার কান্না দেখে বাবা যে পুরোই হতভম্ব হয়ে গেছেন সেটা তার দিকে না তাকিয়েই বুঝতে পারছি আমি। মুখ উঁচিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বাবা বললেন, কী সব বলছিস তুই, মা? আমি তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। কান্নার তোরে ঈষৎ কেঁপে কেঁপে উঠতেই নাক টেনে বললাম, বাবা, নির্জন। নির্জন ম্যারেড। ওর নাকি আরো 3 বছর আগেই বিয়ে হয়ে গেছে। ওর স্ত্রী আছে। তাকে ছেড়ে এখন আমাকে বিয়ে করতে চাইছে। আমি একটা স্বস্তির হয়ে কিভাবে আরেকটা মেয়ের সংসার ভাঙব? বাবা, বলতে পারো, আমি নির্জনকে কখনো বিয়ে করতে পারবো না। কাঁদো কাঁদো চোখে বাবার দিকে তাকিয়ে আছি। কিন্তু আমার কথা শেষ হতেই বাবার চোর মুখ কেমন যেন অন্য রকম হয়ে গেল। উল্টো ঘুরে কয়েক পা এগুতেই জানলার সামনে থেমে গেলেন। বাইরে দৃষ্টি রেখে থমথমে গলায় বললেন, নির্জন বিবাহিত নাকি, সেটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। বিয়ে তুমি নির্জনকেই করছো, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। একেবারে বিস্ময়ের শেষ পর্যায়ে গিয়ে পৌঁছলাম। বাবা একদম স্বাভাবিক আচরণ করছেন। তার মানে তিনি সত্যিটা আগে থেকে জানতেন। অথচ সবাই মিলে সেটা লুকিয়ে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছিল। এটা কি আমার স্বপ্ন নাকি কল্পনা? বিশ্বাসই হচ্ছে না যেন। অবাক চোখে তাকিয়ে বললাম, বাবা, তুমি আগে থেকে সবটা জানতে? আর সব জেনেই? শুধু আমি না, সবাই জানে। সত্যটা তোমাকে মানতে হবে, গুঞ্জন। পরিস্থিতি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে দাঁড় করায় বলা যায় না। তাই নিজের ভাগ্যকে মেনে নাও। রাগ লাগছে। শক্ত স্বরে বললাম, ভাগ্য? কিসের ভাগ্যের কথা বলছো তুমি? তোমরা নিজেরাই আমার ওপর সবটা চাপিয়ে দিতে চাইছো। আমাকে কি পুতুল মনে হয় তোমাদের যে? যেভাবে নাচাবে, সেভাবেই নাচব। আমার কি নিজস্ব কোনো ইচ্ছা বা মতামত নেই? বাবা কঠিন স্বরে বললেন, যা ইচ্ছা, বলতে থাকো। আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি। মানবে কি না? কেন মানব? আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গিয়েছি, বাবা? একে তো বিয়ের জন্য প্রথম থেকে প্রেশার দিচ্ছ। তার ওপর নির্জনকেই বিয়ে করতে হবে। এবসার্ড। হনহনিয়ে পা চালিয়ে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। না আমি এই বিয়েতে রাজি হব আর না দরজা খুলব। মরে গেলেও নির্জনের মুখ দর্শন করব না। একজন প্রতারককে আর যাই হোক, বিয়ে করা যায় না।